নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এমন একটি জ্যোতিষশাস্ত্রের নতুন পর্ব নিয়ে আলোচনা করতে এসেছি, যে বিষয়টা ভাবলেই বা চিন্তা করলেই আমাদের প্রত্যেকটা মানুষের মনে কিন্তু ভয় তৈরি হয়। সেটা কি? অবশ্যই জন্মকুষ্ঠিতে কারাবাস যোগ অথবা বন্ধন যোগ কীভাবে তৈরি হয়। এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের জন্মকুষ্ঠিতে কি কি গ্রহদের যোগে বা ধরে নিন কী কী ঘরের মাধ্যমে এই বিষয়টাকে খুব সহজভাবে দেখা হয়, মানে জন্মছকে আমাদের আইনি জটিলতা বা জেল যাত্রা বা একা থাকা এরম ধরনের বিষয়গুলো কি কি যোগের দ্বারা নির্মাণ হয়ে থাকে আমাদের জন্মকুষ্ঠিতে। দেখুন, এই বিষয়টা খুব সহজভাবেই জ্যোতিষশাস্ত্রের সূত্র মতে আজকে আমরা কিন্তু জানবো। তো আপনাদেরকে এইটুখানি বলতে পারি, পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে এই বিষয়ে যে কটা ডাউট আপনাদের আছে আশা করি আজকে আমি আপনাদের ক্ষেত্রে ক্লিয়ার করে দিতে পারবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো জন্মকুষ্ঠিতে কারাবাস যোগ বা বন্ধন যোগ কীভাবে বিচার বিবেচনা করা হয়ে থাকে। দেখুন, প্রথম যে বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে বন্ধন যোগ আর কারাবাস যোগ জ্যোতিষশাস্ত্র মতে দুটো যোগকেই একই ধরা হয়েছে, কিন্তু আমার মনে হয় যে কারাবাস যোগের অর্থ হচ্ছে জেল যাত্রা, আর বন্ধন যোগের অর্থ হচ্ছে একাকিত্বে নিজেকে লুকিয়ে সমাজের থেকে দূরে গিয়ে একা জীবন কাটানো। তো দুটোর মানে সর্বদাই এক নয়, কিন্তু বলা যেতে পারে হ্যাঁ দুটো একই সরলরেখার মধ্যে আবদ্ধ হয়ে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই যে আমাদের জন্মকালীন যে যোগগুলো নিয়ে আমরা আলোচনা করব, জ্যোতিষশাস্ত্রের যে যোগগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই যোগের মধ্যে কোনো যোগ ধরুন খুবই গুরুতর হলো আর কোনো যোগ ধরুন খুব দুর্বল হলো। সেক্ষেত্রে খুব গুরুতর যোগের ক্ষেত্রে ধরুন কারাবাস যোগ হয়ে গেল, খুব দুর্বল যোগের ক্ষেত্রে বন্ধন যোগ হয়ে গেল। দুটোর মানে কিন্তু একই। আমি যেটা বোঝাতে চাইছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা একদম জ্যোতিষশাস্ত্রের সহ সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তার জন্য কিন্তু আমাদেরকে স্ক্রিনে আসতে হবে, জন্ম ছকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আমরা স্ক্রিনে আসি। তো দেখতে পাচ্ছেন এইখানে আমি কয়েকটা পয়েন্ট করেছি। প্রথমত হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কারাবাস বা বন্ধন যোগের জন্য সবথেকে দায়ী ঘর বা ভাব আমাদের জন্মছকে। এই বিষয়টাকে আমরা প্রথম দেখব। জ্যোতিষশাস্ত্র বলছে আমাদের জন্মছকে 3টে ঘর এই যোগের জন্য সর্বোচ্চ রূপে দায়ী। প্রথম ঘর যেটা, সেটা হচ্ছে দ্বাদশ ঘর, 12th হাউস। তার পরেরটা হচ্ছে অবশ্যই ষষ্ঠ ঘর, এবং তার পরেরটা হচ্ছে অষ্টম ঘর। তো কম বেশি আমার ভিডিও যারা দেখেন এরা প্রত্যেকেই জানেন যে জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরকে ভীষণ নেগেটিভ ধরা হয়। কেন নেগেটিভ ধরা হয় সেটা আজকে একটু সহজভাবে বুঝে নিই। দ্বাদশ ঘর মূলত জেল যাত্রা বা কারাবাসের জন্য সবথেকে বড় রকমভাবে দায়ী হয়। কেন? তার কারণ দ্বাদশ ঘর আমাদের ব্যয়ের ঘর হয়, আমাদের বলা যেতে পারে হসপিটাল খাতে খরচের ঘর হয়, আমাদের একাকিত্বের ঘর হয়, যা কিছু আমরা ত্যাগ করছি তার ঘর হয়, এবং তার সাথে বন্দি শিকার ঘর হয়। আমরা বন্দি হয়ে যদি জীবন কাটাই তাহলে সেটাও কিন্তু দ্বাদশ ঘর থেকে দেখা হয়। দেখবেন আমার অনেক ভিডিওতেই আছে যে চতুর্থপতি বা লগ্নপতি যদি দ্বাদশে বসে থাকে তাদেরকে জন্মস্থান থেকে দূরে গিয়ে কাটাতে হয়। সেটাও ধরে নিন কোনো অংশে কোনো দিক থেকে বন্ধনযোগী হয়ে যাচ্ছে, কিন্তু কারাবাস যোগ হচ্ছে না। এইটাই আমি প্রথমে আপনাদেরকে বলতে চাইছিলাম। তারপরে যে ঘরটা দেয় সেটা হচ্ছে অষ্টম ঘর। অষ্টম ঘর কিসের ঘর? আমাদের মামলা মোকদ্দমা, গুপ্ত শত্রু, চ্যালেঞ্জ, আমাদের উদ্যোগ, সাহসের ক্ষেত্রে তৃতীয় ঘর অবশ্যই সর্বপ্রথম প্রাধান্য পায়, কিন্তু সেটা ধরুন কাজে লাগানো, প্রতিফলিত করার জন্য কিন্তু ষষ্ঠ ঘরকে অ্যাক্টিভেট হতে হবে। তো সেই হিসাবে ষষ্ঠ ঘরকেও দেখা হয়। এবং তার পরবর্তী ঘর হচ্ছে অষ্টম ঘর। কেন অষ্টম ঘর? কেন অষ্টম ঘর আমাদের আয়ু, আমাদের মৃত্যুর ঘর হয়, আকস্মিক পতনের ঘর হয়, আকস্মিক দুর্ঘটনার ঘর হয়, আকস্মিক পরিবর্তনের ঘর হয়, মৃত্যুতুল্য কষ্টের ঘর হয়। তাহলে একটা মানুষ ধরুন মৃত্যুতুল্য কষ্ট ভোগ করছে কখন? যখন সে কিন্তু বন্ধনে বা কোনো জায়গায় বন্দি হয়ে আছে বা সে কারাবাসে আছে। তো দেখুন, একটা বিষয় তো পরিষ্কার যে করোনাকালে অনেক মানুষকে আইসোলেশনে থাকতে হয়েছে। তো সবার জন্মছকে কি এরম ধরনের যোগ ছিল? তো যারা হয়েছিলেন তারা দেখবেন কিছু কিছু মিল কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেটা তো পূর্ণরূপে বন্ধন যোগ হচ্ছে, সেটা তো কারাবাস যোগ হচ্ছে না। তো কারাবাস যোগটা আমাদের মেন পয়েন্ট, সেটা আমরা কিন্তু আজকে খুব সহজভাবে বুঝবো। তো প্রথমত আমরা দেখে নিলাম যে দ্বাদশ, ষষ্ঠ এবং অষ্টম ঘর এই যোগের জন্য সর্বোচ্চ রূপে দায়ী। আমরা যে কোনো একটা লগ্নকে বেছে নেব। যদি আমরা বোঝার সুবিধার্থে ধরে নিচ্ছি, আমি মিথুন লগ্নকে ধরে নিলাম।
মিথুন যদি লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা লগ্ন ধরে এইটাকে যদি ধরি, আমরা প্রথমত দেখে নেবো যে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর কী হচ্ছে। আপনার লগ্ন যেটা হবে, আপনার যদি মিন হয় তাহলে সেইটাকে 1 ধরে আপনারা কিন্তু গুনে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি মিথুন লগ্ন হিসাবে আমরা দেখি 1 নম্বর 2 3 4 5, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে 6 নম্বর ঘর, 7 8 নম্বর ঘর, 9 10 11 এবং তার সাথে দ্বাদশ ঘর। আপনাদের যেটা লগ্ন হবে সেটাকে 1 ধরে পরিষ্কার করে গুনে নেবেন, ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ। এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি যে এই যোগটা কিন্তু সর্বাপেক্ষা লগ্ন সাপেক্ষেই দেখা উচিত। তার কারণ হচ্ছে লগ্ন আমাদের ওভারঅল বডি, ওভারঅল সব কিছুকে নির্ভর করে লগ্ন থেকেই দেখা হয়। অতএব আমরা যদি বন্দী হয়ে থাকি তাহলে সবথেকে বেশি করে লগ্ন এফেক্টেড হবে। তার মানে এই নয় যে রাশি সাপেক্ষে এই যোগ থাকলে অ্যাক্টিভেশন পাবে না, রাশি সাপেক্ষে হলেও পাবে, সেক্ষেত্রে এতটা গুরুতর হবে না যতটা লগ্ন সাপেক্ষে প্রযোজ্য হবে। পরিষ্কার? তো আপনাদের লগ্নটা, আপনাদের যাদের নিজস্ব জন্মছক আছে, আমি তো কারোর পার্সোনাল জন্মছক দেখতে পাচ্ছি না, তো আপনাদের জন্মছক যাদের আছে খুলে আপনারা বসুন, খুব সহজভাবে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। আপনারা দেখে নিলেন আপনার ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ। এই জন্মছকে ষষ্ঠপতি হয় মঙ্গল, নবমপতি হয় হচ্ছে অষ্টমপতি হয় হচ্ছে শনি এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় শুক্র। তাহলে এই তিনটে যে ঘর, এই তিনটে ঘরের মধ্যে যদি কোনো রকম কানেকশান তৈরি হয়, ধরুন মঙ্গল আর শনি একসাথে অষ্টমে বসে আছে, অথবা শনি আর শুক্র একসাথে অষ্টমে বসে আছে, অথবা মঙ্গল আর শনি একসাথে দ্বাদশে বসে আছে, অথবা শনি আর শুক্র একসাথে দ্বাদশে বসে আছে। মোদ্দা ব্যাপার হচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশান কোনো রকমভাবে যদি আপনার জন্মছকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর, এই তিনটে ঘরের মধ্যে কোনো একটা ঘরে হয়, আর আপনার লগ্নাধিপতি যদি দুর্বল হয়, আপনাদের প্রথম প্রশ্নই থাকবে এইখানে যে দাদা এখানে যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি যদি নিজেদের ঘরে বসে থাকে তখন বিপরীত রাজ্যক হয়। বিপরীত রাজ্যক তখনই হবে যখন আপনার লগ্নপতি স্ট্রং অবস্থাতে বসে থাকবে। এই কানেকশান হলো, প্লাস লগ্নপতি যদি আপনার জন্মছকে দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই যোগ প্রতিফলিত হয়ে গেল। প্রথম সূত্র অনুযায়ী এই যোগ কিন্তু আপনার জন্মছকে তখন চলে আসলো, কারাবাস যোগের প্রথম সূত্র অনুযায়ী। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে কোন গ্রহরা এর জন্য সর্বোচ্চ দায়ী। পরিষ্কার, প্রথম যে গ্রহটা আসবে সেটা কিন্তু অবশ্যই রাহু। কেন রাহু? রাহু আমাদের জন্মছকে মায়ার কারক গ্রহ, কামনা বাসনার কারক গ্রহ, আকস্মিক পতনের কারক গ্রহ। যেটা আমার নয় সেটাকে যেন প্রকারে আমার পাওয়ার ইচ্ছা শক্তি কিন্তু রাহু দেয়। আর বর্তমান কলিযুগে রাহুর অ্যাক্টিভেশন সব থেকে বেশি। রাহু কিন্তু ছায়া গ্রহ, গ্রহণের একটা পয়েন্ট বা বিন্দু। অনেকেই রাহুকে গ্রহ হিসাবে ধরে না, কিন্তু রাহুর একটা ফল কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান কলিযুগে। এই কারণে আজ বর্তমান ডিজিটাল বলতে পারেন সোশ্যাল মিডিয়া ভীষণ আপগ্রেশনে চলছে, রাহুর জন্যই কিন্তু চলছে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি, রাহু কিন্তু সর্বোচ্চ কারক গ্রহ হয়। কেন? আমাদের চাহিদা, আমাদের কামনা বাসনাকে সর্বোচ্চ রূপে বাড়িয়ে দেয়। ছলনার মেন কারক গ্রহ হচ্ছে রাহু। যে কোনো জিনিস যেটা আমার নয় সেটা যেন প্রকারে পাওয়ার ইচ্ছা শক্তিটাও রাহু বাড়ায়। তারপরে যে গ্রহটা আসে সেটা কিন্তু অবশ্যই মঙ্গল। কেন মঙ্গল? মঙ্গল হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতির কারকত্ব তাকে দেওয়া আছে। অতএব আমাদের রাগ, জেদ, ঝুট, ঝামেলা, অশান্তি সব কিছু মঙ্গল থেকে দেখা হয়। আমরা কোন জায়গায় নিজেকে সামলাতে পারবো, কোন জায়গায় ঝামেলায় জড়িয়ে পড়বো, সেটা কিন্তু অনেকাংশে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের ক্ষমতার উপর ডিপেন্ড করে। অনেকেই দেখবেন যাই বলছেন না কেন তারা ঝামেলায় জড়াচ্ছে না, যেটা শত্রুহন্তা যোগের আমার ভিডিওতে বলা ছিল। যদি ষষ্ঠে মঙ্গল থাকে বা ষষ্ঠে রাহু থাকে তাহলে আর যেন প্রকারে রিভেঞ্জ নেবেই নেবে, এই বিষয়টাও কিন্তু চলে আসে। এবং যদি মঙ্গল স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে রিভেঞ্জ নেওয়ার ইচ্ছাটা কিন্তু অবশ্যই চলে আসে। এবং তার সাথে কিন্তু অবশ্যই শনিদেব। কেন শনিদেব? শনিদেব হচ্ছে আমাদের জন্মছকে কর্মের ফলদাতা। আমরা যা নেগেটিভ করব, যা পজিটিভ করব, সব কিছুরই কিন্তু ফল একজন কঠোর শিক্ষক হিসাবে শনিদেব আমাদের জীবনে দিয়ে যাবে। অতএব বন্ধনের ক্ষেত্রে যদি আমরা কিছু ভুল করি, সেই বন্ধনের শাস্তিটাও কিন্তু শনিদেব দেবে আমাদের জন্মছক অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে আমরা তিনটে গ্রহকে পেলাম। এবার এই যে তিনটে গ্রহের কম্বিনেশান, এইটাকে যদি আমরা বুঝি, আপনার জন্মছকে মিথুন লগ্ন নিয়ে আমরা বুঝছিলাম। এই লগ্ন সাপেক্ষে যদি ধরে নিন আপনার জন্মছকের দ্বাদশ স্থানে রাহু প্লাস ধরে নিন মঙ্গল, বা রাহু প্লাস মঙ্গল বা শনি, যে কোনো দুটি গ্রহের কম্বিনেশন যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই যোগ অ্যাক্টিভেট হবে। দ্বাদশ ঘর যেহেতু জেল যাত্রার ঘর, রাহু মঙ্গল প্লাস শনি।
যে কোনো দুটি গ্রহের যদি কম্বিনেশন দ্বাদশ স্থানে তৈরি হয় তখনও কিন্তু এই যোগ তৈরি হবে, অথবা রাহু মঙ্গল শনি যে কোনো দুটি গ্রহের যোগ যদি আপনার দ্বিতীয় ঘরে তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু সেম আপনার চলে আসবে। যে কোনো দুটি গ্রহ, নয় শনি রাহু, নয় ধরে নিন শনি মঙ্গল, যে কোনো দুটি গ্রহের কম্বিনেশন কিন্তু এখানে আমরা দেখব। যদি এইরকম কম্বিনেশন আপনার জন্মছকে থাকে এবং সেক্ষেত্রেও আপনার লগ্নাধিপতি ভীষণ দুর্বল অবস্থাতে থাকে তখনও কিন্তু এই যোগ অ্যাক্টিভেট হবে। এবার যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের একদম ধরুন সূত্র যেগুলো আছে সেই সূত্রতে যদি আমরা চলে আসি। প্রথম যে সূত্র, আপনার লগ্ন যদি পাপ মধ্যস্থর মধ্যে থাকে, পাপ মধ্যস্থ বলতে কি, আমাদের জন্মকালীন জন্মছকে ক্রূর বা নেগেটিভ গ্রহ কারা কারা? প্রথমত রাহু, মঙ্গল, শনি, সূর্য। এইখানে কেতুকে কিন্তু সর্বোচ্চ রূপে ধরা হয় না। কেন? কেতু কিন্তু আধ্যাত্মিকতার সাথেও যুক্ত। এবারে এই বিষয়টা বোঝানোর সাথে আমি কিছুটা কালসর্পদোষটাকে নিয়েও আপনাদেরকে বুঝিয়ে দেবো। ধরুন আপনার এখানে মিথুন লগ্ন, লগ্নের দুপাশে যদি দুটো নেগেটিভ গ্রহ অবস্থান করে যায় তখন আপনার লগ্ন চলে গেল পাপ মধ্যস্থতে। এক্সাম্পল, ধরুন লগ্নের দ্বাদশে বসে আছে শনি, আর লগ্নের দ্বিতীয় বসে আছে রাহু, বা ধরে নিন এইখানে মঙ্গল বসে আছে, বা এইখানে বসে আছে সূর্য। যে কোনো দুটো গ্রহ বা একটা গ্রহ আপনার জন্মকালীন জন্মছকে দ্বাদশ এবং দ্বিতীয় স্থানে বসে আছে, তার মানেটা গেলো আপনার লগ্ন পাপ মধ্যস্থর মধ্যে চলে এলো। এবার পাপ মধ্যস্থর মধ্যে আসলে কি হবে? আপনার নেগেটিভ চিন্তা করবার প্রবণতাটা অধিক পরিমাণে বাড়িয়ে দেবে। আমাদের হয়তো দেখুন আমাদের সাথে কম বেশি প্রত্যেকের সাথেই নেগেটিভিটি হয়, কিন্তু অনেকে ধরে নিন সেই রিভেঞ্জটাকে ক্ষমা করে দেয়, আবার অনেকে কিন্তু সেই রিভেঞ্জটা নিয়েই থাকে। সেক্ষেত্রে কি হয়? আমাদের চিন্তা ভাবনাটা সবথেকে বেশি করে কাজ করে। তো আমার লগ্নের দুপাশে যদি দুটো নেগেটিভ গ্রহ থাকে তাহলে আমার চিন্তা ভাবনাটাও নেগেটিভ দিকে যাবে। তো সেই দিক থেকেও কিন্তু এরকম ধরনের যোগ বা নেগেটিভ চিন্তাভাবনা, রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা সেই বিষয়টাকে অধিক পরিমাণে বাড়িয়ে দেয়। এই যোগটা কিছুটা তৃতীয় একাদশের ক্ষেত্রেও প্রযোজ্য। এটা তো ধরে নিন দ্বিতীয় দ্বাদশের ক্ষেত্রে হলো, এটা কিন্তু তৃতীয় একাদশের মধ্যেও প্রযোজ্য। কিভাবে? ধরুন আপনার দেখা যাচ্ছে যে দ্বিতীয়তে এবং দ্বাদশে কোনো গ্রহ নেই, এই সেম কানেকশানটা ধরুন তৃতীয় আর একাদশে হয়েছে, তখনও কিন্তু আপনার লগ্ন পাপ মধ্যস্থর মধ্যে চলে আসলো। কেন? এই জায়গাতে কোনো গ্রহ নেই, তৃতীয় এবং একাদশের মধ্যিখানেও কিন্তু আপনার লগ্ন দ্বাদশ এবং দ্বিতীয় ঘর পড়ে যাচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু এই যোগ সমানভাবে মানে আমাদের কার্যকারী কাজ করতে পারে। যেরকম সেম ধরুন একাদশ স্থানে আপনার শনি রাহু বা সূর্য বসে আছে, এবং তৃতীয় স্থানে শনি রাহু বা সূর্য বা তার সাথে মঙ্গল বসে আছে। যে কোনো এই চারটির মধ্যে দুটি বা একটি গ্রহ যদি বসে থাকে তখনও কিন্তু লগ্ন পাপ মধ্যস্থর মধ্যে চলে আসলো। সেক্ষেত্রেও কিন্তু এই যোগটাকে ধরা হবে। পরিষ্কার হয়েছে? এরপরে যে বিষয়টাকে আমরা দেখব সেটা হচ্ছে, ধরুন আপনার জন্মকালীন জন্মছকে মান সম্মানের কারক গ্রহ কে হয়? সূর্য। সেই সূর্য যদি নিচস্থ হয়ে যায়, সূর্য কোন ঘরে নিচস্থ হয়? তুলা রাশিতে হয়। কত ডিগ্রি অবধি নিচস্থ থাকে? 10 ডিগ্রি অবধি। ধরুন আপনার জন্মকালীন জন্মছকে এরম ধরনের যোগ আছে, প্লাস আপনার জন্মকালীন জন্মছকে সূর্য নিচস্থ, সেক্ষেত্রেও এই যোগ কিন্তু আসতে পারে। আর একটা যদি যোগ আমরা দেখি জন্মকালীন জন্মছকে সবথেকে গুরুত্বপূর্ণ, সূর্য তো আমরা জানলাম, তার সাথে চলে আসছে কিন্তু অবশ্যই লগ্নাধিপতি। লগ্নপতি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে কোনো জন্মছকে আপনার নেগেটিভ চিন্তাভাবনার জন্য। যদি লগ্ন যদি মিথুন হয় তাহলে সেক্ষেত্রে এই লগ্নের অধিপতি হচ্ছে বুধ। এই বুধ যদি আপনার জন্মকালীন জন্মছকে ষষ্ঠ, অষ্টম অথবা দ্বাদশে চলে যায় এবং এর সাথে রাহু, শনি অথবা মঙ্গল বসে, যে কোনো একটি গ্রহ বসলো আর যে কোনো একটি গ্রহের দৃষ্টি পড়লো। এক্সাম্পল, ধরুন অষ্টমে আপনার বসে আছে বুধ এবং তার সাথে রাহু, এবং এর ওপরে ধরে নিন শনির দৃষ্টি পড়লো, শনি এখানে বসে আছে, শনির দৃষ্টি পড়লো, সেক্ষেত্রেও কিন্তু এই যোগ অ্যাক্টিভেট হবে। সেম যদি দ্বাদশ স্থানে আপনার ধরে নিন বুধ এবং মঙ্গল বসে আছে, সেই রাহু এবং বুধ এবং মঙ্গলের ওপরে ধরে নিন কোনো রকমভাবে রাহু বা শনির দৃষ্টি পড়লো, সেক্ষেত্রেও কিন্তু এই যোগ অ্যাক্টিভেট হবে। লগ্নপতি খুব ভাইটাল, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবার যে বিষয়টা আমরা আলোচনা করব, দেখুন এই যোগগুলো থাকলেই কি আপনাদের জেল যাত্রা হবে, সেই বিষয়টা যদি আমরা লাস্ট যে আমাদের মেন গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা যোগ
অ্যাক্টিভেশন হওয়ার জন্য অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমরা এই যে ধরে নিন দিনের পর দিন রোজ গোচর দেখছি, গোচর ফল আপনার জন্য ভীষণ শুভ গোচর হতে চলেছে, তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের সেই শুভত্ব আপনারা পাচ্ছেনই না। এটা সবাই বলে না, আমি অনেকেরই ভিডিও দেখি, এগুলো কেউই বলে না, আমি দেখেছি বিষয়গুলো বিশেষত। আপনার জন্মছকে ধরুন নেগেটিভ যোগ আছে, যে কটা যোগ বললাম, আপনার ধরে নিন সাপোজ একটা এক্সাম্পল হিসাবে নিই, আপনার মিথুন লগ্নের দ্বাদশ স্থানে শনি এবং রাহু বসে আছে, তাহলে সেক্ষেত্রে এই যে দুটো গ্রহ একসাথে বসে আছে সাপির দোষ নির্মাণ করেছে, সেক্ষেত্রে কি আপনার সবসময়তেই জেল যাত্রার ভয় থাকবে? এইটা নয় কিন্তু কখনোই। আপনাদেরকে সর্বপ্রথম, এটা আপনাদের জন্মকালীন জন্মছকে গ্রহদের অবস্থান, প্রথমত আপনাদেরকে দেখতে হবে গোচরে শনি আর রাহু এই দ্বাদশ স্থান দিয়েই গোচর করছে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেই সময়টাতে শনির সাথে রাহুর অন্তর্দশা বা রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, পরিষ্কার যোগ আছে এবং গোচরেও সেই যোগটা নির্মাণ হয়েছে এবং সেই গ্রহটার সাথে সেই গ্রহটার দশা অন্তর্দশা চলছে। এখানে শনি রাহুর জায়গায় যদি ধরুন শনি মঙ্গল থাকে বা মঙ্গল রাহু থাকে, তাহলে সেম গোচরে এরা দুজন আপনার দ্বাদশ দিয়ে গোচর করছে বা ষষ্ঠ দিয়ে বা অষ্টম দিয়ে গোচর করছে, প্লাস আপনার সেই সময়টাতে সেই গ্রহটার দশা অন্তর্দশাও চলছে, তবে গিয়েই যোগটা অ্যাক্টিভেট হবে, তবে গিয়ে আপনার এই কারাবাস যোগ অ্যাক্টিভেশন সর্বোচ্চ রূপে পেয়ে যাবে। তখন কিন্তু আপনি কোনো না কোনো রকম আইনি জটিলতার মধ্যে ফেঁসে যেতে পারেন। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট। এবার যেটা আমি আপনাদেরকে বললাম যে যোগ থাকলেই যে জেল হবে, সেটা কিন্তু কখনোই নয়। সব থেকে প্রথম বিষয় হচ্ছে লগ্নাধিপতি যদি স্ট্রং থাকে, সূর্য যদি স্ট্রং থাকে, এবং সর্ববৃহৎ যেটা সব থেকে বড় বিষয়, আমাদের জন্মকালীন জন্মছকে যদি বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ হিসাবে যাকে আখ্যা দেওয়া আছে, তার যদি কোনো রকমভাবে এইরকম যোগের ওপর, মানে ধরুন দ্বাদশে শনি রাহু বৃহস্পতি দৃষ্টি দিয়ে দিয়েছে, তখন এই যোগ খণ্ডন হয়ে যায়, কেন শুভগ্রহের দৃষ্টি এই যোগকে খণ্ডন করে। তখন কি হয়, তখন ধরে নিন আপনারা তবু আইনি ঝুট ঝামেলা অশান্তিতে জড়ালেন, কিন্তু হয়তো জেল হলো না, বা সমসাময়িক সময়ের জন্য আপনাদেরকে লুকিয়ে কাটাতে হলো বা নিজেকে একা রাখতে হলো, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। এবার যেটা আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা হয়তো অনেকেই ভাববেন যে সবাই বলে যে কেতু তো এর জন্য ভীষণভাবে দায়ী। আমার দেখুন যতটুকু মনে হয়েছে, ধরুন আপনার এইখানে মিথুন লগ্ন হিসাবে যদি বুঝি, ধরুন আপনার কালসর্প দোষ হয়ে আছে, কালসর্প দোষের ক্ষেত্রেও ধরুন এইখানে আপনার রাহু বসে আছে আর অষ্টমে কেতু বসে আছে, আর বাদবাকি সবকটা গ্রহ আপনাদের ধরে নিন এইখানে পরপর সবকটা গ্রহ আছে, সে একটা দুটো যেরকমই গ্রহ থাকতে পারে, এখানে আপনার দ্বিতীয় আর অষ্টমে রাহু কেতু আছে, লগ্ন দ্বাদশ একাদশ এবং তার সাথে দশম এবং নবমে কোনো গ্রহ নেই, তাহলে কালসর্পদোষ হয়। কালসর্পদোষের ক্ষেত্রে এই যোগটা কি প্রযোজ্য? হ্যাঁ, কিছুটা প্রযোজ্য, কিন্তু আমরা একটা বিষয় আমি আপনাদেরকে বলতে পারি, কেতু কিন্তু সর্বোচ্চ রূপে নৈসর্গিক অশুভ গ্রহ নয়, কেন সে আধ্যাত্মিকতাটাকে ইন্ডিকেট করে। তো আমি যেটা ন্যাচারালি দেখেছি, যদি কেতু এই রকম ধরনের যোগ নির্মাণ করে, ধরুন কেতু আপনার রাহুকে নিয়ে যে বিষয়গুলো বোঝালাম, ধরুন কেতু মঙ্গলকে বা শনিকে সাথে নিয়ে আপনার দ্বাদশ বা ষষ্ঠ বা অষ্টমে কানেকশান তৈরি করেছে, তার দশা অন্তর্দশা চলছে, ওই সময় আপনার জেল যাত্রা হবে কি না সেটা আমি দেখিনি। আমার যেটা আমি অনুভব করেছি যে আপনি কারোর ওপর কোর্ট কেস কাছারি করে দিলেন, সেক্ষেত্রে আপনাদেরকে সমস্যায় পড়তে হলো যে আমি কারোর ওপর যখন কেস করছি, তাতে কিন্তু একটা প্রথমত আমার ওপর একটা বড়সড় কিছু নেগেটিভিটি হয়েছে, তার জন্য আমরা কেস করছি, এবং সেই কেসের জন্য ধরুন কোর্ট যাত্রা এই ওই সেই নানা রকম একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে, একটা হ্যাম্পারিং তৈরি হচ্ছে, সেটাও কিন্তু নেগেটিভ সময়। বিশেষত আমি এই বিষয়টা দেখেছি, ধরুন আপনার সেম শনি আর কেতুর কম্বিনেশন হয়েছে আপনার জন্মছকে দ্বাদশ স্থানে, আর শনি আর কেতুরই দশা অন্তর্দশা চলছে বা কেতু শনি চলছে, তখন আপনার ওপর কেস নয়, আপনি কারোর ওপর কেস করে ভুগছেন। এই বিষয়টাও কিন্তু কেতুর ক্ষেত্রে প্রযোজ্য হয়। দেখুন, আমি একটা বিষয় আপনাদেরকে খুব সহজভাবে বলতে চাই, আমার কখনোই উদ্দেশ্য নয় আপনাদেরকে ভয় দেখানো, জ্যোতিষশাস্ত্র সর্বদাই চায় মানুষকে সতর্ক করতে। তো আমার বক্তব্য হচ্ছে, যাদের জন্মকালীন জন্মছকে এরম ধরনের কোনো যোগ আছে বা এরম দশা অন্তর্দশা আসছে, আপনারা খুব সহজভাবেই বুঝতে পারেন আমার ভিডিও যারা দেখেন, কোন দশা অন্তর্দশা আসতে চলেছে বা কী গোচর আসতে চলেছে। সেরকম যদি আসে, তাহলে প্রথমত সৎ পথে চলার চেষ্টা করুন। আমি এটা প্রত্যেকেই বলবো, 2 নম্বরই পথে কারোরই চলা উচিত নয়। নিজেকে পজিটিভ চিন্তাভাবনার দিকে নিয়ে যান, এবং জন্মছকে যদি লগ্নপতি দুর্বল থাকে, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তার প্রতিকার করুন, বা এরম ধরনের যদি নেগেটিভ যোগ থাকে তার প্রতিকার করুন, তবে গিয়ে কিন্তু আপনারা খুব শান্তিতে সময়টা কাটাতে পারবেন। তো এই বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই পরিবার পরিজনদের সাথে ভিডিওটা শেয়ার করুন, এবং আপনাদের ভালো লাগলে ভিডিওটাতে লাইকও দিন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সৎ পথে চলুন।